সবাই কি দেখতেছেন ভাই? আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 24 এবং 25 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের আর্থিক বিবরণীর এমসিকিউ। আজকে 2 নম্বর পর্ব। আজকের পর্বে আমি আলোচনা করব এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবা। কেমন? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। তো আমরা তার আগের ক্লাসে কতটুক পর্যন্ত আলোচনা করছিলাম সেটা কিন্তু আমাদের মনে আছে, তাই না? আজকে আমরা ওই জায়গা থেকে আলোচনা শুরু করব। আর তোমরা যারা আমার বেসিক অ্যাকাউন্টিং বইটা এখনো অর্ডার করো নাই, তোমরা চাইলে দ্রুত অর্ডার করে নিতে পারো। আর কারা কারা অর্ডার করছো এটা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো। কেমন? একটু জলদি কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমরা আরেকটু সময় নিচ্ছি সবাই আসার জন্য। তোমরা জানো যে এইচএসসি 24 যারা আছো তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে, তাই না? তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এখন যারা 24 আছো তোমাদের কিন্তু আর বেশি দিন নাই।
মাত্র 86 দিন আছে। এখন এই 86 দিন আমাদেরকে কিভাবে কাজে লাগাতে হবে এই বিষয়ে কিন্তু আমরা গতকাল বিস্তারিত আলোচনা করছি। তোমাদেরকে কিন্তু সময় নষ্ট করা যাবে না। এখন তোমাদের যে অবস্থা, তোমরা তো পড়াশোনায় আগ্রহী না। পড়াশোনায় যদি আগ্রহী না হও তাহলে তো ঝামেলা ভাই। এই সময়টার মধ্যে তুমি কোন বিষয়টাতে প্রবলেম, কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, ওইগুলো ধরে ধরে সামনে আগাতে হবে। অহেতুক পড়া, অবান্তর কিছু পড়া, সময় নষ্ট করা, এই বিষয়গুলো কিন্তু এখন আমাদের জন্য উচিত না। সাব্বির ভুইয়া, বেসিক অ্যাকাউন্টিং বইটি অর্ডার করব কিভাবে? কেন ভাই, তুমি জানো না কিভাবে করবা? বেসিক অ্যাকাউন্টিং বইটা অর্ডার করো তো সহজ। তুমি আমাদের নাম্বারে টাকাটা সেন্ড মানি করে দিলে হবে। আমাদের নাম্বারে 360 টাকা সেন্ড মানি করে তারপরে পেজে নক দাও। নক দিয়ে তোমার নাম, তোমার ঠিকানা, বাস, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু তাড়াতাড়ি শুরু করে দিই, কেমন? আমি কি ক্লাসটা শুরু করব? একটু জানাবেন আমি ক্লাসটা শুরু করব কিনা, একটু জানিয়ে দিবেন প্লিজ। আমি ক্লাসটা শুরু করব কিনা একটু জানিয়ে দিবেন প্লিজ। আমি ক্লাসটা শুরু করব কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। আমি ক্লাসটা শুরু করব কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। আমি ক্লাসটা শুরু করব কিনা একটু কমেন্ট করে জানাতে হবে, একটু কমেন্ট করে জানাতে হবে প্লিজ। তোমরা গ্রুপে একটু মেসেজ দিয়ে সবাইকে জানিয়ে দাও যে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি প্লিজ। দেখো, উদ্দীপককে পরে 40 এবং 41 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছি। পি ট্রেডার্স, বিক্রয় 80,700, বিক্রিত পণ্যের ব্যয় 50,500, পরিচালন ব্যয় 10,000, মোট মুনাফাতে কোশ্চেন প্রশ্নবোধক চিহ্ন, নিট মুনাফাতেও প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখো, কিউ ট্রেডার্স, বিক্রয় 55,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, একটু ভালো করে খেয়াল করো। তারপরে পরিচালন ব্যয় 18,500, মোট মুনাফা দেওয়া আছে 15,500, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। এখন আমাদেরকে দেখো এই জায়গায় কি বলছে, পি ট্রেডার্স এর মোট মুনাফা ও নিট মুনাফার পরিমাণ কত।
মোট মুনাফা এবং নিট মুনাফার পরিমাণ বাইর করতে বলছে। এবার দেখো পি ট্রেডার্সের মোট মুনাফা বাইর করব। মোট মুনাফা বাইর করার সূত্র হচ্ছে বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। এই যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, তাহলে ৮০,৭০০ থেকে ৫০,৫০০ বিয়োগ করলে কত হয় তোমরা বলো? ৫০,০০০, তাহলে থাকবে ৩০,২০০। এই যে দেখো ৩০,২০০। এরপরে বলছি নিট মুনাফার পরিমাণ। নিট মুনাফা কিভাবে বাইর করব? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বিয়োগ করব। তাহলে ৩০,২০০ থেকে ১০,০০০ বাদ দিলে আমাদের থাকবে ২০,২০০। তাহলে দেখো তো প্রশ্নে আছে কিনা। এই যে ক নাম্বার প্রশ্নে কিন্তু দেওয়া আছে, ক নাম্বার প্রশ্নে কিন্তু দেওয়া আছে। তাহলে বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো তো, প্রশ্নটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, প্রশ্নটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এই যে দেখো পি ট্রেডার্সের মোট মুনাফা ও নিট মুনাফার পরিমাণ বাহির করো। মোট মুনাফা এবং নিট মুনাফার পরিমাণ বাহির করো। এখন এই মোট মুনাফা নিট মুনাফার সূত্র তো আমরা জানি, তাই না? ওই সূত্রটা যদি আমরা না জানি তাহলে কিন্তু হবে না। তো আমরা প্রথমে আমাদেরকে সূত্রটা জানতে হবে। এই যে দেখো আমি তোমাদেরকে মোট মুনাফার সূত্রটা একটু লিখে দিচ্ছি। দেখো মোট মুনাফার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এই যে এটা হচ্ছে আমাদের মোট মুনাফার সূত্র। এবার আসো নিট মুনাফা বাহির করার সূত্রটা কি একটু খেয়াল করি আমরা। নিট মুনাফা বাহির করার সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। এবার তার সাথে যদি অপরিচালন আয় থাকে সেটা যোগ করব, আর যদি অপরিচালন ব্যয় থাকে তাহলে সেটা আমরা বিয়োগ করব। কেমন? এবার এই জিনিসটাই কিন্তু আমাদেরকে এই জায়গায় বাহির করতে বলছে। দেখো এই যে পি ট্রেডার্সের একটু ভালো করে যদি আমরা চেষ্টা করি বুঝার, এই যে দেখো পি ট্রেডার্সের বিক্রয়ের পরিমাণ ৮০,৭০০ এবং বিক্রিত পণ্যের ব্যয় ৫০,৫০০। তো মোট মুনাফা বাহির করতে গেলে আমাদের বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। তো ৮০,৭০০ থেকে ৫০,৫০০ যদি আমি বিয়োগ করি তাহলে আমার থাকবে ৩০,২০০। এবার ৩০,২০০ থেকে আমি যদি পরিচালন ব্যয় ১০,০০০ টাকা বিয়োগ করি তাহলে আমি নিট মুনাফা পাবো ২০,২০০। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। এই যে দেখো, বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো। এখন আর কেউ কথা বলবে না, বুঝতে পারছো কিনা বলো। মোট মুনাফা আর নিট মুনাফার মধ্যে পার্থক্য কি? মোট মুনাফা হচ্ছে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বাদ দেওয়ার আগের মুনাফা, আর নিট মুনাফা হচ্ছে প্রতিষ্ঠানের সকল খরচ বাদ দেওয়ার পরে অ্যাকচুয়াল যেটা থাকে সেটাই নিট মুনাফা। আর নিট মুনাফা হচ্ছে মালিকের দাবি। মোট মুনাফা মালিক দাবি করতে পারে না, নিট মুনাফাটা হচ্ছে মালিক দাবি করতে পারে। এবার দেখো ৪১ নাম্বারটা কি বলছে। দেখো ৪১ নাম্বার বলছে কিউ ট্রেডার্সের বিক্রিত পণ্যের ব্যয় ও নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ বাইর করতে বলছে। এবার দেখো এই যে কিউ ট্রেডার্সের বিক্রিত পণ্যের ব্যয় বাইর করব। তো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাইর করব? এই যে দেখো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাইর করব? আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাইর করব বিক্রয় থেকে আমি যদি মোট মুনাফা বিয়োগ করি। এই যে দেখো বিক্রয় থেকে আমি যদি মোট মুনাফা বিয়োগ করি তাহলেই কিন্তু আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে ৫৫,০০০ থেকে আমি ১৫,৫০০ বিয়োগ করি তাহলেই কিন্তু আমার হয়ে যায়। তাহলে কত হবে? ৩৯,৫০০ নাকি? দেখো তো ৩৯,৫০০ হয় কিনা, কত হয় একটু ক্যালকুলেশন করে বলে। এই যে দেখো কিউ ট্রেডার্সের বিক্রয় কত? ৫৫,০০০, আর আমার মোট মুনাফা কত? ১৫,৫০০। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বাইর করতে গেলে বিক্রয় থেকে মোট মুনাফাটা বিয়োগ করে দিতে হবে, তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? ৩৯,৫০০। তারপরে দেখো এবার দেখো আমার মোট মুনাফা হচ্ছে ১৫,৫০০ আর পরিচালন ব্যয় হচ্ছে ১৮,৫০০। এবার এই জায়গায় বলছে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ বাইর করো। তাহলে মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন ব্যয় বাদ দেই তাহলে কিন্তু আমার ৩,০০০ টাকা মাইনাসের আসে। মাইনাসের আসা মানে কি জানো? ক্ষতি। তাহলে ৩৯,৫০০ আর ৩,০০০ কোথায় আছে? এই যে দেখো
ক নাম্বার অপশনে আছে 39,500 এবং 3,000 টাকা ক্ষতি। তাহলে উত্তর হবে ক নাম্বারটা। বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, বলো তো বুঝতে পারছো কিনা, এটা এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা বলো, একটু জলদি কমেন্ট করে বলো এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা, একটু জলদি কমেন্ট করে বলো প্রশ্নটা বুঝতে পারছো কিনা, একটু জলদি কমেন্ট করে বলতে হবে প্রশ্নটা বুঝতে পারছো কিনা, একটু জলদি কমেন্ট করে বলতে হবে প্রশ্নটা ক্লিয়ার কিনা। এমসিকিউর প্রতিটা ক্লাস, জি ভাই সবগুলো ক্লাস সিরিয়াল ভাবে দেওয়া আছে, আপনি একটু খুঁজে নেন, আর যদি খুঁজে বাইর করতে না পারেন তাহলে তো সেটা আপনার ব্যর্থতা। এবার দেখেন প্রশ্নটা কি বলছে, আমরা একটু খেয়াল করি। সবগুলো ক্লাস সিরিয়াল ভাবে দেওয়া আছে। দেখেন ব্যবসার মূলধন হ্রাস পাওয়ার কারণ হচ্ছে কি, ব্যবসার মূলধন হ্রাস পায় কেন, আমরা তো জানি মূলধন কেন হ্রাস পায়, বলেন তো। ব্যবসার মূলধন হ্রাস পায় মানে কমে যায় কেন, পরিচালন ব্যয় যদি বৃদ্ধি পায়, পরিচালন ব্যয় যদি বৃদ্ধি পায়, যদি পরিচালন ব্যয় বৃদ্ধি পায় তাহলে মূলধন হ্রাস পাবে। পরিচালন ব্যয় যদি প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায়, যদি প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হ্রাস পাবে, প্রতিষ্ঠানের মূলধন হ্রাস পাবে। কথা কি বুঝতে পারছো, বলো বুঝতে পারছো কিনা, একটু জলদি কমেন্ট করে বলবা বুঝতে পারছো কিনা, এটা সবাই বুঝতে পারবা। তারপরে দেখো 43 নম্বরটা, এটা একটু আমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, কেমন, যেহেতু এটা একটা অঙ্ক আমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। একটি ফার্মের বিক্রিত পণ্যের ব্যয় 5,40,000 টাকা, সমাপনী মজুত পণ্য 35,000 টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য 25,000 টাকা হলে চলতি বছরের ক্রয়ের পরিমাণ কত। দেখো চলতি বছরে ক্রয়ের পরিমাণ বাইর করতে বলছে, তাহলে বলতো ক্রয়ের পরিমাণটা আমরা কিভাবে বাইর করব, ক্রয়ের পরিমাণটা আমরা কিভাবে বাইর করব। এই যে দেখো আমাদের যে বিক্রিত পণ্যের ব্যয়, এখন আমি যদি ক্রয়ের পরিমাণ বাইর করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে বিক্রিত পণ্যের ব্যয় যেটা, বিক্রিত পণ্যের ব্যয় যেটা আছে একটু ভালো করে আমরা খেয়াল করব। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমি সমাপনী মজুত পণ্য যোগ করব, সমাপনী মজুত পণ্য যোগ করব এবং প্রারম্ভিক মজুত পণ্য আমি বিয়োগ করব। এই যে দেখো তাহলে আমি ক্রয় পেয়ে যাব। একটু ভালো করে খেয়াল করো, আমি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মজুত পণ্যটা যোগ করব, এই যে সমাপনী মজুত পণ্য যোগ করব, প্রারম্ভিক মজুত পণ্য আমি বিয়োগ করব, তাহলেই আমি চলতি বছরে কত টাকার পণ্য ক্রয় করছি এটা আমি বুঝে যাব। বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে বোঝাচ্ছে আমি যতগুলো পণ্য বিক্রি করে ফেলছি ওই পণ্যগুলো বিক্রি করার আগে আমি যে ক্রয় করছি ওই ক্রয়টাকে বোঝাচ্ছে। তাহলে এই যে 5,40,000 এটা আগে লিখবো, এই যে 5,40,000, তারপরে আমি তার সাথে যোগ করব যেই পণ্যগুলো আমার প্রতিষ্ঠানে মজুদ আছে, 35,000 টাকার পণ্য মজুদ আছে, আর যেইগুলো আমার প্রতিষ্ঠানের বছরের শুরুতে ছিল সেগুলো আমি বিয়োগ করে দিব। তাহলে এই যে 5,40,000 35 25, তো 35 থেকে 25 বিয়োগ করে দিলে থাকবে কত 10, আর এই জায়গায় আছে 5,40,000 অর্থাৎ 5,50,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। ক্রয় বাহির করার সূত্রটা, ক্রয় বাহির করার সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ বিয়োগ প্রারম্ভিক মজুদ। বলো তো বুঝতে পারছো কিনা, একটু বলবা, একটু জানাবা এই সূত্রটা বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে সূত্র, মনে রাখবা সবসময় যে ক্রয় বাহির করার, চলতি বছরের ক্রয় বাহির করার সূত্র কি। মনে করো আমি মার্কার গুলো বিক্রি করে দিছি, যেটা বিক্রি করে দিছি ওইটাই বিক্রিত পণ্যের ব্যয়, মানে বিক্রি করতে যে ব্যয়টা হয়েছে তার সাথে আমি যোগ করব সমাপনী মজুদ যেটা আমার গুদামে আছে, বাদ দিব আমি প্রারম্ভিক মজুদ। বলো তো বুঝতে পারছো কিনা। এবার দেখেন এটাও কিন্তু একটা উদ্দীপক, এটাও কিন্তু একটা উদ্দীপক, তাই আমরা উদ্দীপকটা পড়বো মনোযোগ সহকারে অ্যান্সার করব। এই যে দেখো নিচের উদ্দীপককে পড়ো, 44-45 নাম্বার প্রশ্নের উত্তর দাও। শামীম ট্রেডার্সের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রস্তুতকৃত হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো পাওয়া যায়। ক্রয় 50,000 টাকা, জাহাজ ভাড়া 6,000, আমদানি শুল্ক 10,000, বিক্রয় 1 লক্ষ টাকা, বহি ফেরত 3,000 টাকা, বহি ফেরত 3,000 টাকা এবং সমাপনী মজুত পণ্য 15,000 টাকা,
বলছে নিট ক্রয়ের পরিমাণ কত। ভাই এটা আমরা সবাই জানি, নিট ক্রয় কিভাবে বের করবো। এই যে ক্রয় হচ্ছে 50,000, এবার ক্রয় থেকে বাদ দিব ক্রয় ফেরত, এই যে 3,000, বই ফেরত মানে ক্রয় ফেরত, বাদ দেওয়ার পরে কি আছে 47,000 টাকা আছে। তাহলে এই 47,000 টাকা হচ্ছে আমার জন্য নিট ক্রয়। বলো তো বুঝতে পারছো কিনা? 47,000 টাকা হচ্ছে আমার জন্য নিট ক্রয়। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু বলেন। ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। এবার বলছে মোট মুনাফার পরিমাণ কত। দেখো মোট মুনাফার পরিমাণ যদি তুমি বাহির করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে, এই জায়গায় আগে একটু খেয়াল করতে হবে মোট মুনাফার পরিমাণ কিভাবে বাইর করবা। এই যে দেখো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তাহলে বিক্রয় 1 লক্ষ টাকা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত, মানে আমরা যদি 45টা উত্তর করতে চাই বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে বাহির করার সূত্র হচ্ছে এই যে দেখো প্রারম্ভিক মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদ কত, এই জায়গায় দেখো এই যে প্রারম্ভিক মজুদ কত, নাই, প্রারম্ভিক মজুদ নাই, আছে কি ক্রয়। তাহলে ক্রয় লিখো, নিট ক্রয় হচ্ছে 47,000, তার সাথে যোগ করবা জাহাজ ভাড়া 6,000, তার সাথে যোগ করবা আমদানি শুল্ক 10,000 টাকা। তাহলে এই যে এবার যোগ করার পর তার থেকে বাদ দিবা সমাপনী মজুদ পণ্য 15,000 টাকা। এই যে দেখো 47-এর সাথে 6 যোগ করো, 10 যোগ করো, 15,000 বিয়োগ করো, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত আসে বলো। বিক্রিত পণ্যের ব্যয় কত আসে বলো। বিক্রিত পণ্যের ব্যয় এই জায়গায় কত আসে বলো। এই যে 47,000 টাকা হচ্ছে নিট ক্রয়, 6,000 টাকা হচ্ছে জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, এগুলো কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে বসে। এবার তার থেকে আমরা বাদ দিব কি সমাপনী মজুদ পণ্য, তাহলে কত আসে বলো 48,000 টাকা। ওকে, এবার 1 লক্ষ টাকা থেকে আমি 48,000 টাকা বাদ দিব। এই যে দেখো আমার 1 লক্ষ টাকা হচ্ছে বিক্রয়, এবার বিক্রয় থেকে আমি বাদ দিব কি বিক্রিত পণ্যের ব্যয় কত 48,000 টাকা। তাহলে আমার উত্তর হবে কত 52,000 টাকা। বলেন বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। চুপচাপ বসে থাকবেন না, চুপচাপ বসে থাকবেন না, বলেন বুঝতে পারছেন কিনা। সবাই ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত, বুঝছেন, পড়াশোনা বাদ দেন। এবার দেখেন বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা, মুনাফার হার ব্যয়ের 25% হলে বিক্রয় মূল্য কত। একটু ভালো করে বুঝতে হবে, যদি এটা বুঝতে চান একটু ভালো করে খেয়াল করতে হবে, নয় বুঝতে পারবেন না। খেয়াল করেন, দেখেন বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা, মুনাফার হার ব্যয়ের কয় পার্সেন্ট 25%, তাহলে বিক্রয় মূল্য কত। এই যে দেখেন বিক্রয় মূল্য বাইর করার একটা সূত্র আছে, অর্থাৎ বিক্রয় মূল্য বাইর করার সূত্রটা কি সেটা আমরা আগে দেখি। বিক্রয় মূল্য বাইর করার সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় তার সাথে আমি যোগ করব কি মুনাফা। এবার দেখেন বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু দেওয়া 40,000, এবার মুনাফা বাইর করতে বলছে, মুনাফা হচ্ছে বিক্রয়ের 40%, তাহলে এই যে দেখেন 40,000-এর 25% কত 10,000 টাকা। তাহলে আমার বিক্রয় হচ্ছে কত 50,000 টাকা। এই যে বিক্রয় আমার 50,000 টাকা। বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন বুঝতে পারছেন কিনা, বলো বুঝতে পারছো কিনা। এই যে দেখো বিক্রয় বাইর করার সূত্র কি বিক্রিত পণ্যের ব্যয় তার সাথে আমি যোগ করব মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয়, আমি তো আস্তে আস্তে পড়াচ্ছি, আর কত আস্তে আস্তে পড়াবো বলো, একদমই আস্তে আস্তে পড়াচ্ছি। তারপরেও যদি বলো যে জোরে হয়ে যায় তাহলে তার সেটা কিছু করার নেই। দেখো বিক্রয় বাহির করার একটা সূত্র আছে, কিন্তু বিক্রয় বাহির করার সূত্রটা হচ্ছে কি আসবা লেটে বুঝবা কিভাবে বলো। বিক্রিত পণ্যের ব্যয় তার সাথে যোগ করতে হয় কি মোট মুনাফা বা মোট লাভ, একই কথা। এবার এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় তো দেওয়াই আছে 40,000 টাকা, এরপরে বলছে মুনাফার হার ব্যয়ের 25%,
তাহলে ব্যয় কত? 40,000। 40,000-এর 25% কত? 10,000, তাহলে 50,000 টাকা। খেয়াল করেন, 47 এবং 48 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে। প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, নিট ক্রয়ের পরিমাণ 1,50,000 টাকা, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? একদমই সহজ। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে, তার সাথে আমরা যোগ করব ক্রয়, তার থেকে বাদ দিব কি? সমাপনী মজুত পণ্য। তাহলে দেখো 2 লক্ষ থেকে 30,000 বাদ দিলে থাকবে কত? 1,70,000। তাহলে 1,70,000 হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। বলেন তো বুঝতে পারছেন কিনা? বিক্রিত পণ্যের ব্যয় বাইর করার নিয়মগুলো কি আমরা পড়ছি না? বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাইর করে ভাইয়া? দেখেন, বিক্রিত পণ্যের ব্যয় বাইর করে প্রারম্ভিক মজুত পণ্য, তার সাথে যোগ করবো কি? ক্রয়, তারপরে ক্রয় ফেরত, ক্রয় বার্তা থাকলে এগুলো যোগ বিয়োগ করবো, নাই। মজুরি, শুল্ক, ডক্টর, জাহাজ ভাড়া এগুলো থাকলে লিখবো, কিছুই নাই। তার থেকে আমরা বাদ দিব কি? সমাপনী মজুত পণ্য। বাদ দেওয়ার পর যেটা আছে সেটাই হচ্ছে আমার জন্য কি? বিক্রিত পণ্যের ব্যয়। বলেন তো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা একটু বলবেন, বুঝতে পারছেন? এবার এটার উত্তর আপনারা বলেন তো দেখি কি হবে। এই যে দেখেন, বলছে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য যদি এখন 20,000 টাকা হয়, আগে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য ছিল, ওই জায়গায় বলছিল কয় হাজার টাকা? 30,000 টাকা, সরি, একটু আগে 30,000 টাকা সমাপনী মজুত পণ্য ছিল, তাই না? তো এই জায়গায় বলছে যদি সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা হয়, তাহলে মোট লাভের উপর কি প্রভাব ফেলবে একটু দেখো। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য, ক্রয় মূল্য, এইগুলোর মধ্যে যেটা ছোট সেটা নিতে হয়। তো একটু আগে আমরা 47 নম্বর প্রশ্নটা যখন বিক্রিত পণ্যের ব্যয় বাইর করছি, তখন সমাপনী মজুত পণ্য ছিল 30,000 টাকা, এখন হচ্ছে সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। দেখো, তখন আমার 2 লক্ষ টাকা থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিয়েছিলাম কত? 30,000। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় আসছিল কত? 1,70,000 টাকা। এবার দেখো, সেম আমি 2 লক্ষ টাকা থেকে সমাপনী মজুত পণ্য যদি 20,000 বাদ দেই, তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় আসবে কত? 1,80,000 টাকা। তো বিক্রিত পণ্যের ব্যয় যত বেশি হবে, আমার মুনাফার পরিমাণ তত কি পাবে? হ্রাস পাবে। বিক্রিত পণ্যের ব্যয় যত কমে যাবে, মানে সরি, সমাপনী মজুত পণ্যের মূল্য যত কমে যাবে, আমার বিক্রিত পণ্যের ব্যয় তত বেড়ে যাবে। আর বিক্রিত পণ্যের ব্যয় বাড়লে আমার মোট মুনাফার পরিমাণ কমবে, মানে মোট মুনাফা হ্রাস পাবে। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো। যদি কারোর বিন্দু পরিমাণ কোনো কনফিউশন থাকে আমাকে বলো, আমি আবার বুঝাই দিচ্ছি। এবার বুঝো, কথাটা বলছে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা হলে মোট লাভের উপর কি প্রভাব ফেলবে। একটু আগে আমরা যেই উদ্দীপকটা সমাধান করছি, ওই উদ্দীপকে সমাপনী মজুত পণ্য ছিল 30,000 টাকা। তো সমাপনী মজুত পণ্য 30,000 টাকা ধরে যদি আমি এই অঙ্কটা সমাধান করি, তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় আসে 1,70,000। কিন্তু আমি যদি সমাপনী মজুত পণ্য 20,000 টাকা ধরি, তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় আসবে 1,80,000। তো আমার বিক্রিত পণ্যের ব্যয় যে 1,80,000 টাকা বেড়ে গেল, তাহলে আমার মোট মুনাফার পরিমাণ কিন্তু কমে যাবে। কয় হাজার টাকা কমবে? 10,000 টাকা। কিভাবে? ওই যে দেখো, 30,000 ধরে করলে আমার বিক্রিত পণ্যের ব্যয় আছে 1,70,000, আর 20,000 করলে আসে 80, দুইটার পার্থক্য কত? 10। তাহলে আমার মুনাফা 10,000 টাকা হ্রাস পেয়ে যাবে। কারণ আমার ব্যয় যদি, বিক্রিত পণ্যের ব্যয় যদি বাড়ে, মুনাফা কমবে। বিক্রিত পণ্যের ব্যয় যদি বাড়ে, মুনাফা কমবে। আর বিক্রিত পণ্যের ব্যয় কখন বাড়বে? যখন সমাপনী মজুত পণ্যের পরিমাণ কমবে তখন। এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা? এখন বলো বিষয়টা ক্লিয়ার কিনা? যদি তোমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে যে স্যার ওইটা হইল না কেন, আপনি ব্যাখ্যা দেন, আমি দিতে প্রস্তুত। বলো কোনটা, বলো বলো, বুঝতে পারছো কিনা? যদি বুঝতে না পারো সেটা বলবা, বুঝতে পারলেও বলবা। বলো।
বুঝতে পারছো কিনা বলো। এই যে কথা না বললে ক্লাস বন্ধ করে দিব, বুঝতে পারছো? আচ্ছা, একজন বলতেছে সাউন্ড কম, এটা কি তার সমস্যা না আমার সমস্যা? সাউন্ড কম, একজন বলতেছে সাউন্ড কম, আমার মনে হয় এটা তার সমস্যা। একটু বলবা সাউন্ড ক্লিয়ার? না না না, এই জায়গায় মুনাফা কিভাবে বৃদ্ধি পায়? এই যে দেখো, উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। মোট মুনাফা বাইর করার সূত্র কি? এই যে দেখো, মোট মুনাফা বাইর করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এবার দেখো, সাপোজ তুমি ধরে নাও নিট বিক্রয় 3 লাখ, এটা আমি ধরে নিলাম। একটু আগে যে আমি অঙ্কটা করলাম, আমার বিক্রিত পণ্যের ব্যয় আমি প্রথমে কত পাইছি? 1,70,000, তাই না? তো 1,70,000 যদি ধরি আমি, তাহলে দেখো আমার মোট মুনাফা 1,30,000 টাকা হয়। এবার সেম অঙ্কটাই, বিক্রয় 1,30,000, আরে বিক্রয় হচ্ছে 3 লক্ষ, আর এবার তুমি বিক্রি কম ধরবা। সাউন্ড এখন ঠিক আছে? একটু বলবা সাউন্ড এখন ঠিক আছে, একটু জানাবা। সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু জানাবা আমাকে প্লিজ। সাউন্ড ঠিক আছে কিনা এখন আমাকে একটু জানাবা প্লিজ। এখন বলো এই জিনিসটা বুঝতে পারছো কিনা। এখন বলো যে আমার যদি সমাপনী মজুত পণ্যের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমার মোট মুনাফার পরিমাণ সমাপনী মজুত পণ্যের পরিমাণ যদি কমে যায়, যদি আমরা সমাপনী মজুত পণ্য কমিয়ে দেই, তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় কি হয়? বেড়ে যায়। আর বিক্রিত পণ্যের ব্যয় বাড়লে আমার মুনাফার পরিমাণ কমে যায়। এখন বলে এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা ভাই? এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমার উত্তর দেওয়া আগে। এটা নেটের সমস্যা ভাই, এটা ফেসবুক ইদানিং একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, সাউন্ডেরও সমস্যা হয় মাঝে মধ্যে। এখন বলো এটা এটা ক্লিয়ার কিনা? এই যে কোনো কমেন্ট নাই, যে আমি যে বলতেছি যে বুঝতে পারছো কিনা এটার উত্তর তো দিতে হবে, তাই না? এটা বুঝতে পারছো কিনা সেটার কোনো উত্তর নেই। কাজল শাহ, বুঝি নেই, আবার আরেকবার করান। ওকে ফাইন, মাইরা ফেললো তো করতে হবে, কিছু করার নেই। এক জিনিস কয়বার করাবো ভাই? এখন ওরা যদি না বুঝে বারবার তো আর এক জিনিস করানো যায় না। বোকার মতন কোশ্চেন গুলো দেখেন। প্রথমে আমাকে বুঝতে হবে মোট মুনাফা বাহির করার সূত্রটা কি। মনোযোগ দিয়ে রাখবে অন্য জায়গায়, তাহলে পড়া বুঝবে কিভাবে। মোট মুনাফা বাহির করার সূত্রটা একটু খেয়াল করেন। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়।
এবার দেখেন এই প্রশ্নটাতে দেখেন, এই প্রশ্নটাও, কারণ এই উদ্দীপক থেকে কিন্তু প্রশ্নটা তৈরি হয়েছে। উদ্দীপকটা আগে বুঝেন, না বুঝলে আপনারা যদি সারাদিনও আমি বুঝাই লাভ হবে না, কারণ আপনি পড়া বুঝবেন না যদি আপনি উদ্দীপক না বুঝেন। এই জায়গায় স্পষ্ট বলছে প্রারম্ভিক মজুত পণ্য 50,000, ক্রয়ের পরিমাণ 1,50,000, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। দেখেন এই উদ্দীপকটা দুইটা কোশ্চেনের উত্তর 47, 48। তো 47 নাম্বার কোশ্চেনটা বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত। এই যে দেখেন এই অঙ্কের বিক্রিত পণ্যের ব্যয় কত হবে, এই যে প্রারম্ভিক মজুত পণ্য 50, ক্রয় হচ্ছে 1,50,000, তার থেকে বাদ দিব সমাপনী মজুত পণ্য 30। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,70,000। দেখেন 1,70,000। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি মোট মুনাফা বাহির করি তাহলে আমার মোট মুনাফা কত আসবে, এই যে দেখেন আপনি ধরে নেন নিট বিক্রয় 3 লক্ষ, এটা আপনি ধরে নিবেন, এই যে 3 লক্ষ ধরে নিলেন। বিক্রিত পণ্যের ব্যয় আসছে কত, 1,70,000 টাকা। তাহলে আপনার মোট মুনাফা কত, 1,30,000 টাকা। এই যে দেখেন এই মোট মুনাফা 1,30,000 টাকা আপনি পাইলেন। এবার তারা 48 নাম্বার কোশ্চেনটা কি করছে, এই যে দেখেন গাধার মতন না বুঝে একটু টেকনিক্যালি বোঝার চেষ্টা করেন। এবার 48 নাম্বার কোশ্চেনটা বলছে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা হলে মোট লাভের ওপর কি প্রভাব পড়বে। একটু আগে আমরা সমাপনী মজুত পণ্য ধরেছিলাম 30,000 টাকা, এখন তারা বলতেছে তুমি সমাপনী মজুত পণ্য ধরো 20,000 টাকা, তাহলে তোমার মোট লাভের উপরে কি প্রভাব ফেলবে। এই যে দেখো আমাদের টোটাল ছিল এই যে 2 লক্ষ, কিভাবে 2 লক্ষ আসছে এখন এইটা অনেকে বুঝবে না। এই যে প্রারম্ভিক মজুত পণ্য 50, নিট ক্রয় 1,50,000, এই যে তাহলে টোটাল আসলো কত, 2 লক্ষ। এবার তার থেকে আমি সমাপনী মজুত পণ্য বাদ দিব 20 বাদ দিলে আমার বিক্রিত 1,80,000। তো এবার বিক্রিত পণ্যের ব্যয় পাইছে 1,80,000। এবার আমি এই জায়গায় মোট মুনাফা বাইর করি, এই যে দেখেন নিট বিক্রয় 3 লাখ, এবার বিক্রিত পণ্যের ব্যয় পাইছি আমি 1,80,000, তাহলে আমার মোট লাভের পরিমাণ কত, 1,20,000। তাহলে দেখেন যখন আমি বিক্রিত পণ্যের ব্যয় 1,70,000 ধরে করছি তখন মোট মুনাফা 1,30,000, যখন আমি বিক্রিত পণ্যের ব্যয় 1,80,000 ধরে করছি তখন মোট মুনাফা আমার 1,20,000। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত, 10,000। 10,000 টাকা আমার কি হবে, মোট মুনাফা কমে যাবে। সোনিয়া লেখছে 1,70,000, 1,80,000, তাহলে 10,000 টাকা বৃদ্ধি পায় না। বাহ বাহ, খুবই চমৎকার আপনার আইডিয়া আপু, এত সুন্দর চমৎকার আইডিয়া। আপনার মোট মুনাফা আপনার 1,30,000। আপনি এই জায়গায় কিন্তু আপনাকে তারা কোশ্চেন করে নাই যে আপনার বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণে কি প্রভাব ফেলবে, তারা কোশ্চেন করছে মোট মুনাফার উপরে কি প্রভাব ফেলবে। আপনাকে কোশ্চেন কি করছে, কোশ্চেন কি এটা বলছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে কি প্রভাব ফেলবে। এই যে দেখেন এই যে কোশ্চেনটা কি বলছে, এই যে দেখেন মোট লাভের উপর কি প্রভাব ফেলবে, মোট লাভের উপর বলছে। তাহলে আপনি বারবার চিন্তা করতেছেন বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে। যাই হোক এখন বলেন এই কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা, সে বারবার চিন্তা করতেছে অন্যটা নিয়ে। আমাকে কোশ্চেন যেটা করছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। কোশ্চেন বলছে মোট লাভের উপর কি প্রভাব ফেলবে। এই কোশ্চেনটা গতকাল ক্লাসেও আমি করছি। আচ্ছা এটা নিয়ে অনেকের একটা কনফিউশন ছিল, দেখেন আমি দূর করে দিচ্ছি, এটা খুব ভালো করে বুঝে নেন, আজকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার শতকরা কত হবে, উত্তর 25%। কিভাবে হলো একটু খেয়াল করবেন, এই জায়গায় বিক্রিত পণ্যের ব্যয় যেই কথা, ক্রয় মূল্য কিন্তু একই কথা। বিক্রিত পণ্যের ব্যয় যেই কথা, ক্রয় মূল্য একই কথা। দেখেন বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত, এটা 25%। কিন্তু কেন 25%,
বা এটা কি শুধু একটা প্রশ্ন নিয়ে হয় নাকি একাধিক প্রশ্ন নিয়ে হয়? এই যে দেখেন, প্রথমে আমরা একটা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, বিক্রয় মূল্য, আর এই পাশে হচ্ছে ক্রয় মূল্য অবলিক বিক্রিত পণ্যের ব্যয়। একই কথা। তাহলে সবসময় মনে রাখবেন একটা কথা, ভালো করে বুঝেন, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 16.67% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 20%। এই চারটা মুখস্থ রাখবেন। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 20% হয়, ক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 25%। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 25% হয়, ক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 33.33%। বলেন তো এই জায়গাটা বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন, যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকে আর আমাদেরকে যদি ক্রয় মূল্যেরটা বলে, এই যে দেখেন, বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার 16 এই তিনটা ব্যতীত অন্য কোনো জিনিস কোনোদিনও চাইবো না। এই তিনটার বাইরে কোনো হার আপনাকে বাহির করতে বলবে না, আপনাদের এইচএসসি তো বলবে না, এডমিশনও বলবে না। তাহলে দেখেন, বিক্রয় মূল্য 16.67%, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 20%। বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার যদি হয় 20%, তাহলে ক্রয় মূল্যের উপর হবে 25%। বিক্রয় মূল্যের উপরে যদি 25%, তাহলে ক্রয় মূল্যের হবে 33.33%। এবার দেখেন এটার ব্যাখ্যাটা দেখেন। এই যে প্রশ্নটা যেটা আমরা পড়তেছিলাম, এই যে প্রশ্নটা আমরা আলোচনা করতেছিলাম, এই যে কেন 25% হইল, এই যে দেখেন, এই জায়গায় আমি বুঝাই দিচ্ছি। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার শতকরা কত? দেখেন কিভাবে বাইর করবেন। লাভ বাহির করেন। এই জায়গায় লাভ কয় টাকা? এই যে 20% বলছে, পার্সেন্ট মানে 100। এই 100 টাকার উপরে আপনি লাভ করেন কয় টাকা? 20%। তাহলে 100 টাকার 20% মানে কয় টাকা? 20 টাকা। তার মানে আমি লাভ করি কয় টাকা? 20 টাকা। এবার আমাকে উত্তরটা কি চাইছে? আমাকে প্রশ্নের উত্তর বাহির করতে বলছে ক্রয় মূল্যের উপর লাভের হার, ক্রয় মূল্যের। তাহলে ক্রয় মূল্য কত এটা বাহির করি আমরা, চলেন। এই যে দেখেন, ক্রয় মূল্য, ক্রয় মূল্য বাহির করার সূত্র, বিক্রয় মূল্য মাইনাস লাভ। বিক্রয় মূল্য কত? 100 টাকা, লাভ কত? 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 80 টাকা। ক্রয় মূল্য কত? 80 টাকা। এবার দেখেন, ঐকিক নিয়মের অঙ্ক করি আমরা। ক্রয় মূল্য 80 টাকা হলে, ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ হবে 20 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হবে 20, নিচে 80। শতকরা বাইর করতে বলছে, সুতরাং ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে এই যে 20 গুণন 100, নিচে হচ্ছে 80। 20 কে 20, 4 20 80, 4 একে 4, হ্যাঁ 4 25 100। তাহলে উত্তর 25%। ভাই বলো তো বুঝতে পারছো কিনা? এই যে দেখো, এই যে দেখো ঐকিক নিয়মের জিনিসটা বুঝতে পারছো কিনা? দেখো কিভাবে হয়, বুঝতে পারছো কিনা বলো। আবার দেখো, না বুঝলে আবার বুঝো। ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ হয় 20 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হবে 20, আর এই 80 এ জায়গায় নিচে চলে আসবে। যেহেতু শতকরা বাইর করতে বলছে, শতকরা মানে 100, ক্রয় মূল্য 100 হইলে এই যে 20 গুণন
100, নিচে কত 80, কাটাকাটি একদম সহজ, 0 0 কাটা, 2 একে 2, 4 দুগুণে 8, 4 একে 4, 4 25 100, উত্তর 25%। তাহলে 4টা মনে রাখবা আর এটা বাহির করার প্রুফ। এবার আমরা তো 20% ধরে করছি, চলো আমরা 25% ধরে করি। এই যে দেখো, এবার যদি আমরা 25% ধরে করি, লাভ বাহির করব। 100 টাকার উপরে লাভ হয় 25%, তাহলে কয় টাকা লাভ হবে? 25 টাকা। এবার আমরা বাহির করব ক্রয় মূল্য। ক্রয় মূল্য এই যে দেখো, 100 মাইনাস 25, তাহলে আমাদের ক্রয় মূল্য কয় টাকা? 75 টাকা। এবার দেখো, ক্রয় মূল্য 75 টাকা হলে লাভ তখন কয় টাকা? 25 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হবে 25, নিচে 75, শতকরা বাইর করতে বলছে। ক্রয় মূল্য 100 টাকা হলে এই যে 25 গুণন 100, 75, 25 একে 25, 3 25 75, 3 একে 3, 3 দিয়ে 100 গুণ দিলে আর ভাগ করলে আমাদের হবে কত? 33.33%। অর্থাৎ যদি প্রশ্নে বিক্রয় মূল্য 25% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার হবে 33.33%। বলেন বুঝতে পারছেন কিনা? ভাই না বুঝে কেন? আমি তো এখন আপনারা বুঝাই দিচ্ছি, কিন্তু এত বড় জিনিস তো আপনি পরীক্ষার হলে সময় পাইবেন না করার জন্য। এই জন্য আমি বলছিলাম ওই 4টা মনে রাখার জন্য, কিন্তু এটার যে প্রুফ আছে ওই প্রুফটা তো আমি আপনাকে এখন দেখাইলাম। এই যে দেখেন, যদি আপনি 25% ধরে করেন তখন আপনার এই যে লাভের হার হবে 33%, যদি আপনি 20% ধরে করেন তাহলে হবে 25%। আমি তো সেটা বুঝাচ্ছি আপনাকে। কিন্তু পরীক্ষার হলে তো আপনি এত বড় জিনিস আপনি কখন এটা কি দেখাইতে হবে? এটা তো দেখানোর কিছু নেই, এটা তো দেখাইতে হবে না পরীক্ষায়, এটা দেখানোর কিছু না। কিন্তু আপনি টেকনিকটা মনে রাখতে হবে, আর হচ্ছে গিয়ে আপনাকে ওই 4টা মনে রাখতে হবে যেন খুব তাড়াতাড়ি অল্প সময় সেটা উত্তর দিয়ে দিতে পারেন। এটার ভিতরে যদি কারো কোনো প্রবলেম থাকে বলেন, আমি আবার বুঝিয়ে দিব। এটার মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে আমি আবার বুঝিয়ে দিব। এই জায়গা থেকে ভার্সিটিতেও একটা কোশ্চেন আসে, ইভেন আপনাদের এইচএসসি তো কোশ্চেন আসবে। কোশ্চেনটা কি? এই যে দেখেন, কোশ্চেনে দেওয়া থাকবে বিক্রয় মূল্য, কোশ্চেনে দেওয়া থাকবে বিক্রয় মূল্যের টাকাটা, এটা প্রশ্নে দেওয়া থাকবে। এবার আমাদেরকে বাহির করতে বলবে ক্রয় মূল্যের উপর। আর আরেকটা কথা তোমাদের মাথায় রাখা লাগবে, ক্রয় মূল্য যেই কথা, বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। তাহলে একদম সহজ হিসাব, বিক্রয় মূল্যের উপর লাভের হার 16.67% প্রশ্নে দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার হবে 20%। যদি বিক্রয় মূল্যের উপর লাভের হার 20% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার হবে 25%। বিক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে ক্রয় মূল্যের উপর লাভের হার হবে 33.33%। ক্লিয়ার? আর কোনো প্রবলেম থাকবে আমাকে বলেন। এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে? এখন বলেন ক্লিয়ার হয়েছেন কিনা, আগে বলেন এটা নিয়ে ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার কিনা আমাকে একদমই বলবেন। যদি কোনো প্রবলেম থাকে এখন বলেন, আমি সমাধান করে দিচ্ছি। বলেন, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে বলেন, আমি সমাধান করে দিচ্ছি, সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে বলেন, আমি সমাধান করে দিচ্ছি।
কনফিউশন রাখা যাবে না, মনের ভিতরে কোনো লজ্জা শরম এগুলো রাখা যাবে না। আপনি না পারলে আপনি কমেন্ট করেন, আমি বুঝাই দিব। 10 বার হোক 100 বার হোক সেটার ব্যাপার না, আপনি বলেন আমি বুঝাই দিচ্ছি, আপনি বলেন আমি বুঝাই দিচ্ছি, নিঃসন্দেহে বলতে পারেন। বলেন কোনটা প্রবলেম, একবার বলেন আমি বুঝাই দিচ্ছি। প্রয়োজন হলে আমি আরো 2টা ক্লাস নিব এই অধ্যায়ের উপরে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, সবার অধিকার আছে বুঝার। বলেন। এমডি আলামিন আবার কোন জায়গাটা বলবো বলো, এমডি আলামিন আবার কোন জায়গাটা বুঝাবো বলো। এই যে দেখো আমি বলছি যে প্রশ্নটা আমাদের দেওয়া, এই যে দেখো তুমি প্রশ্নটা আগে দেখো, প্রশ্নটা কিভাবে থাকে। প্রশ্নগুলো এইভাবে থাকে, যে দেখো দিনাজপুর বোর্ড 21 আসছে, এটা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে, এই যে দেখো প্রশ্নে দেওয়া থাকবে বিক্রয় মূল্যেরটা, এই যে প্রশ্নে দেওয়া আছে কোন মূল্যের, বিক্রয় মূল্যের। এই যে যেটা আমি বলছিলাম, এই যে প্রশ্নে দেওয়া থাকবে বিক্রয় মূল্য, আর আমরা বাহির করব ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য যেই কথা, বিক্রিত পণ্যের ব্যয় একই কথা, বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। এবার দেখো যদি বিক্রয় মূল্যের হার, এই যে দেখো বিক্রয় মূল্যে 16 থাকতো, মানে এই জিনিসটা যদি এই জায়গায় দেওয়া থাকতো, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার হইতো কত, 20%। এবার দেখো বিক্রয় মূল্যের উপর যদি 20% হয়, এই যে এটা দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে কত, এই যে 25%। উত্তর, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 25% হয়, তখন ক্রয় মূল্যের উপর হবে 33.33%, মানে 33.33%। এটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে এতক্ষণ। এবং এটার ব্যাখ্যাটা কিন্তু আমি একটু আগে, এই যে এটার ব্যাখ্যাও কিন্তু আমি দিছি। অনেকে বলবে স্যার ব্যাখ্যাটা কি, এখন ব্যাখ্যাটা যদি, এই যে দেখো আমি কিন্তু ব্যাখ্যাও তোমাদেরকে দিছি। এই যে ব্যাখ্যা হচ্ছে এইভাবে, এই যে দেখছো উত্তর কিভাবে বাইর, এই যে ব্যাখ্যাটা হচ্ছে এইভাবে, এই যে ব্যাখ্যাটা কিন্তু আমি এই জায়গায় দিয়েছি। এখন ব্যাখ্যাটা না বুঝলো তার কিছু করার নেই। এই জিনিসগুলো হচ্ছে যে আমার এই বইটাতে দেওয়া আছে, এই যে এই বইটাতে দেওয়া আছে। আমি কেন রিকোয়েস্ট ভাই, 360 টাকা কি তোমার কাছে আহামরি বেশি? যদি বেশি হয় বলো, 360 টাকা কি তোমার জন্য অনেক বেশি হয়ে যায়? মাত্র 360 টাকায় বইটা, কেন অনেক জায়গায় অনেক টাকা খরচ করো? তুমি একটা বই নিয়ে রাখতে পারো না? তুমি আমাদের পেজ বেসে পড়ো, আমার বইটা কি তোমার কাছে থাকতে পারে না? নিয়ে রাখতে পারো না? তুমি দেখো যদি উপকার না আসে রিটার্ন করে দিও, আমি টাকাটা আবার তোমাকে রিটার্ন করে দিব। না, এই 6টার বাদে পার্সেন্ট অন্য কোনো পার্সেন্ট থাকে না। ভাই বই আজকে চলে গেছে, আজকে ডেলিভারি দিছি 15টা, আজকের দিনে 15 জন দিছে, 15 জনকে দিয়ে দিছি। 40টা ছিল তো, 30টা বই আছে, 30 থেকে, হ্যাঁ 30 আর 5 35টা বই আছে টোটাল। 35টা বই এখন অব্দি আছে। এই 35টা বই হচ্ছে ঈদের আগ পর্যন্ত থাকবে আর কি। ঈদের পরে এরপরে নতুন জিনিস আসবে। তো তুমি যে লম্বা সময়টা, এই লম্বা সময়টা তোমার কি বাসায় পড়া উচিত না? বাসায় পড়া কি তোমার উচিত না? দেখো তো এই জায়গায় আমি অহেতুক কোনো কথা, এই জায়গায় যেগুলো শুধু গুরুত্বপূর্ণ, ওই গুরুত্বপূর্ণ লাইনগুলো এই জায়গায় তুলে ধরছি। অহেতুক কোনো কথা, একটা সৃজনশীল পারার জন্য অধ্যায়ের ভিতরে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট শুধু সেইগুলো আমি তুলে ধরছি। এও কি কপি মেরে না, অন্য জায়গা থেকে কপি মারে না। তুমি পড়ো, তুমি রিডিং পড়লে বুঝতে পারবা, তুমি রিডিং পড়লেই বুঝতে পারবা যে এইগুলোর লেখাগুলো কোথায় থেকে। আমি লেখাগুলো আমি যখন পড়াইতে পড়াইতে অভ্যস্ত হয়ে গেছি, তখন আমার নিজের মতন করে অ্যাডজাস্ট করে তারপরে আমি এটার ব্যাখ্যাটা দিছি, এবং আমি এটার সংজ্ঞাটা দিছি, এবং সিস্টেমটা আমার মতন করে আমি লিখছি, যে আমি কিভাবে বুঝি, আমি অঙ্কটা কিভাবে মাথায় রাখার চেষ্টা করতাম, ঠিক ওই সিস্টেমটা এই জায়গায় তুলছি আমি। এখন তোমরা বলতে পারবা, যারা নিছো তারা বলতে পারবে যে এই লেখাগুলো কি আসলে তোমরা পড়ে কি পাইছো, মানে কি বুঝছো, যে এগুলোকে অন্যের ভাষা না, আমি যে তোমাদেরকে দীর্ঘদিন পড়াইছি, আমার ইউটিউবে যে ক্লাস দেখছো আমার কথার সাথে মিলি কিনা লেখা। যারা ইউটিউবে ক্লাস দেখছো বা আমার ক্লাস করছো, তোমরা একটু কমেন্ট করে বলো বইয়ের কথার সাথে আমার কথার মিল আছে নাকি নাই।
আমাদের নাম্বারে 360 টাকা সেন্ড মানি করে দাও, এখনই করে দাও, তাহলে আমি কালকে পাঠিয়ে দিব। ঈদের আগে বইটা পেয়ে যাবে, বইটা ঈদের আগে তোমরা রেখে দাও তোমাদের কাছে নিয়ে। এবার 41 নাম্বারটা দেখো, আরে সরি 50 আর 51 নাম্বারটা দেখো। বিক্রিত পণ্যের ব্যয় 2,50,000 টাকা, পরিচালন ব্যয় 1 লক্ষ টাকা, শিক্ষানবিশ স্যালারি 30,000 টাকা, মূলধনের সুদ 20,000 টাকা। এবার বলছে মোট মুনাফা 1,50,000 টাকা হলে বিক্রয়ের পরিমাণ কত? তাহলে মোট মুনাফার সাথে বিক্রিত পণ্যের ব্যয় কি করতে হবে? যোগ করতে হবে। এই যে দেখো, বিক্রয় বাইর করার সূত্রটা কি একটু আগেও পড়াইছি। বিক্রয় বাইর করার সূত্র বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা। এবার দেখো বিক্রিত পণ্যের ব্যয় কত? 2,50,000, মুনাফা কত? 1,50,000, তাহলে 3 লক্ষ, 4 লক্ষ, তাহলে 4 লক্ষ কোথায়? এই যে দেখো 4 লক্ষ টাকা। বলো তো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা, বলো বলো বুঝতে পারছো কিনা? ভাই অন্যের মতন কপি মাইরা বই যদি বাইর করতাম এতদিনে 3-4টা বই বাইর করতে পারতাম। হ্যাঁ, একদিনেই মনে করে 1 মাসের ভিতরে 3-4টা বই বাইর করা যেত যদি আরেকজনের লেখা কপি মাইরা মারতাম। আজকে 12 বছর পড়াচ্ছি, একটা বই বাইর করছি। শুধুমাত্র অন্যের জিনিস কপি মাইরা লাভ নেই, নিজের যদি কোনো কিছু থাকে সেটার ভিতরে হচ্ছে সন্তুষ্টি। এজন্য নিজে নিজে যখন তুমি পরীক্ষার হলে যাও, নিজে নিজে লেখে যদি পাশ করো আর দেখে দেখে যদি 4 পয়েন্টও পাও, তাহলে ওই 4 পয়েন্টের চেয়ে নিজে নিজে যে পাশ করছো এটার মর্মটাই কিন্তু বেশি। মনে করো নিজে ইনকাম করে, নিজে ইনকাম করার যে টাকাটার মর্ম আর আরেকজন থেকে নিয়ে খরচ করার যে মর্ম, দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। এবার দেখো এই কোশ্চেনটা কি বলছে, এবার দেখো এই যে এবার 51 নাম্বারটা, মোট মুনাফা যদি 2 লক্ষ টাকা হয় তাহলে নিট মুনাফার পরিমাণ কত? নিট মুনাফা বাইর করতে গেলে কি করতে হবে? এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে, পরিচালন ব্যয় বাদ দিতে হবে। একটু খেয়াল করো, পরিচালন ব্যয় বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, মোট মুনাফা 2 লাখ, পরিচালন ব্যয় 1 লাখ, তাহলে আমার পরিচালন মুনাফা হচ্ছে কত? 1 লক্ষ টাকা, 1 লক্ষ। এবার তার সাথে তুমি যোগ করবা শিক্ষানবিশ সালামি আর বাদ দিবা মূলধনের সুদ। তাহলে শিক্ষানবিশ সালামি যদি আমি যোগ করি 1,30,000, আবার 1,30,000 থেকে বাদ দিব 20, তাহলে থাকবে কত? 1,10,000। তাহলে এই যে দেখো উত্তর হচ্ছে 1,10,000, কারণ শিক্ষানবিশ সালামি আমার জন্য আয় আর মূলধনের সুদ আমার জন্য ব্যয়। আয়টা যোগ করব, ব্যয়টা বিয়োগ করব। বলো বুঝতে পারছো কিনা? এই যে 1 লক্ষ কেন হবে? এই 2 লক্ষ থেকে আমি পরিচালন ব্যয় বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমার যেটা আসবে ওইটা হচ্ছে পরিচালন মুনাফা। এবার এই পরিচালন মুনাফার সাথে আমি কি করব? অপরিচালন আয় যোগ করব যদি প্রশ্নে থাকে, যেমন দেওয়া আছে 30,000 টাকা। এবার তার থেকে আমি কি করব? অপরিচালন ব্যয় বাদ দিব যদি দেওয়া থাকে। এবার দেওয়া আছে বিধে আমি যোগ বিয়োগ করছি, যদি এই দুইটা দেওয়া না থাকতো তখন এটাই নিট মুনাফা হইতো। বলো বুঝতে পারছি কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? এই যে এখন আর কথা বলতেছে না। বুঝতে পারছেন কিনা একটু বলেন, বলেন বুঝতে পারছেন কিনা? সবাই বলেন একটু বুঝতে পারছেন কিনা, জলদি কমেন্ট করে বলেন বুঝতে পারছেন। দেখেন আজকে এমসিকিউ বেশি ছিল না, আরো কিছু এমসিকিউ আমার বই আছে, সেগুলো আমি পরে সমাধান করে দিব, যেহেতু আজান দিয়ে দিচ্ছে আমরা নামাজে যাব। এখন বলেন আজকে যে এমসিকিউ গুলো আলোচনা করছি, বিমা প্রিমিয়াম কি স্যার?
বিমা প্রিমিয়াম আমার জন্য ব্যয়, বিমা প্রিমিয়াম আমাদের জন্য ব্যয়, বিমা প্রিমিয়াম এটা আমাদের জন্য ব্যয়, বিমা প্রিমিয়াম যে কথা, বিমা প্রিমিয়াম যে কথা, বিমা কিস্তি একই কথা, বিমা খরচ একই কথা। বলেন বুঝতে পারছেন কিনা একটু বলবেন। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। আজকে যেগুলো আলোচনা করছি এগুলো বুঝতে পারছেন কিনা বলেন। মূলধনের সুদ এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, মূলধনের সুদ এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। মূলধনের সুদের জাবেদা দেখো, মূলধনের সুদের জাবেদা হচ্ছে মূলধনের সুদ ডেবিট আর মূলধন ক্রেডিট। মূলধনের সুদ মালিক পায়, বাট প্রতিষ্ঠানের জন্য তো ব্যয়। প্রতিষ্ঠান থেকে মালিক পৃথক সত্তা, এটা কোন নীতি অনুযায়ী? দ্বৈত সত্তা নীতি বা ব্যবসায়িক সত্তা নীতি। ব্যবসায়িক সত্তা নীতি অনুযায়ী মালিক থেকে ব্যবসা হচ্ছে পৃথক একটা জিনিস। এই জন্য মালিক দিলে আমরা মূলধন লিখি, আর মালিক নিলে এটা আমরা উত্তোলন লিখি বা মালিকের নিজস্ব খরচ লিখি। কেমন? আচ্ছা, তোমরা যদি এমসিকিউর পিডিএফ চাও আমি করে দিব না, যাও এমসিকিউর পিডিএফ চাইলে আমি দিব না। ওকে, যারা বই অর্ডার করছো তোমরা 2-3 দিনের ভিতরে পেয়ে যাবা। স্যার ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায়ের সমস্যার কিছু ক্লাস নিলে ভালো হয়। ওকে ফাইন, নিব, সমস্যা নেই। আর যে ক্লাসগুলো আছে সেগুলো দেখো, তাহলে সমস্যা নেই। যে হাসিব আমি পিডিএফ রেডি করে দিয়ে দিব না, যাও দেখি আমি পিডিএফ গুলো সবগুলো রেডি করে আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ওকে। জি, এই বেসিক অ্যাকাউন্টিংতে সব অধ্যায়ের এমসিকিউ দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দ্রুত করে ফেলো। কোনো প্রশ্ন যদি থাকে দ্রুত করো, দ্রুত দ্রুত। কারো কোনো প্রশ্ন যদি থাকে দ্রুত করে ফেলো, দেখি কারো কোনো প্রশ্ন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা দ্রুত করতে পারো। হ্যাঁ, এখন আপাতত বিজনেস মেডিসিন বই আমাদের কাছে নাই, আমরা দিতে পারবো না। শুধু বেসিক অ্যাকাউন্টিংটা, বেসিক অ্যাকাউন্টিং এর ভিতরেও সাজেশন দেওয়া আছে আমার। কি করব বলো, পরীক্ষার আগে কি করব বলো। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।